জানাচ্ছি আজকের হাতে পাওয়া সর্বশেষ নিউজ আপডেটগুলো। গাজায় 20 লাখেরও বেশি মানুষের ঘরে খাবার নেই। সিরিয়ায় ঘরে ঘরে ঢুকে হত্যা, মরদেহ পড়ে আছে খোলা মাঠে। গাজা পুনর্গঠনে বিকল্প প্রস্তাবের সমর্থন ওআইসির। গাজায় 24 ফিলিস্তিনি নারী সাংবাদিকদের হত্যা করেছে ইসরায়েল। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছে বিস্তারিত খবরে। বুলেট নয়, এবার অনাহারে মরবে অসহায় গাজাবাসী, সেই লক্ষ্যেই পরিকল্পিত এই নৃশংসতা এখনও চালিয়ে যাচ্ছে ইসরায়েলরা। অস্থায়ী যুদ্ধবিরতির পরও অসহায় মানুষগুলোকে শান্তিতে বাঁচতে দিচ্ছে না। মানবিক সহায়তা বন্ধের অস্ত্রে পঙ্গু করে দিয়েছে গোটা জাতিকে। বেঁচে থাকার জন্য যে খাদ্যের প্রয়োজন তাতেও নিষেধাজ্ঞা। 8 দিন ধরে চলা ইসরায়েলের এ বর্বর পদক্ষেপে অঞ্চলটির 20 লাখের বেশি মানুষ খাদ্যভাবে পড়েছে। রবিবার আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি মানবিক সহায়তা বন্ধের কারণে গাজার 23 লাখ মানুষ খাদ্য, ওষুধ এবং প্রয়োজনীয় জিনিসের তীব্র ঘাটতি অনুভব করছে। এছাড়াও খান ইউনুসে অবস্থিত 6টি বেকারি পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে, কেননা 7 দিন ধরে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। যেদিকে চোখ যায় সেদিকেই খাখা অবস্থা। ধূসর বালুকণায় ছেয়ে আছে অবরুদ্ধ অঞ্চলটির প্রতিটি স্থান। যুদ্ধবিরতি সত্ত্বেও এখনও দিশেহারা, মাথা গোজার ঠাঁই না পেয়ে থাকতে হচ্ছে রাস্তায় ইঁদুর বেড়ালের সঙ্গে। গাজার বুরেজের অস্থায়ী একটি ক্যাম্পে থাকছেন হানিন আলদুরা। এখনও মাথার উপর ছাদ থাকলেও কিছুদিন আগেও রাস্তায় রাত কাটাতে হয়েছে হানিনকে। তখনকার সময়টাও রীতিমতো অগ্নি পরীক্ষা বলেই জানিয়েছেন তিনি। হানিন বলেন, 1.5 মাস রাস্তায় সংগ্রাম করার পর আমি তাঁবু পেয়েছি। সেই সময়টা ভয়ঙ্কর ছিল। কুকুর এবং ইঁদুরের সঙ্গে দিন রাত থাকতে হচ্ছিল। মাঝে মধ্যে মনে হতো ইঁদুরগুলো রাতে মাটির নিচ দিয়ে আমার বাচ্চাগুলোর দিকে এগোচ্ছে। এমনও সময় গেছে বাচ্চাদের খেয়াল রাখতে গিয়ে আমি রাতের পর রাত ঘুমাইনি। এরপর হানিন আরও বলেন, আর ত্যাগ অন্য কারোর চেয়ে বেশি, কেননা তিনি সন্তান ও স্বামীকে হারিয়েছেন। এখন পরিবারের অন্য সদস্যদের শিক্ষা, খাদ্য, বস্ত্র এবং অন্যান্য মৌলিক চাহিদার ব্যবস্থা তিনিই করে থাকেন। যুদ্ধ বিধ্বস্ত গাজায় শুধু বাসস্থানই নয়, খাদ্যদ্রব্যে রয়েছে তীব্র সংকট। মানবিক সহায়তা বন্ধে হয়ে যাওয়ার যুদ্ধবিরতি নিয়ে আবারও আলোচনায় বসবে ইসরায়েল ও হামাস। কাতারের রাজধানী দোহায় এ বৈঠকের আয়োজন হবে। আলোচনায় থাকছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ দোহায় যাবেন। 2 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে, উইটকফ ইসরায়েল ও হামাসের মধ্যে একটি নতুন জিম্মি মুক্তি এবং যুদ্ধবিরতি চুক্তির মধ্যস্থতার চেষ্টা করবেন। উইটকফের আগে কাতার ও মিশরের প্রতিনিধিরা সোমবার যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় বসবে। তবে ট্রাম্পের দূত হামাস কর্মকর্তাদের সঙ্গে নাকি কেবল ইসরায়েলি প্রতিনিধি এবং কাতারি ও মিশরীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে দেখা করবেন তা স্পষ্ট নয় বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। উইটকফের ভ্রমণে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস। গঠনটির ঊর্ধ্বতন কর্মকর্তা তাহের আল নোনো বলেছেন, আমরা আশা করছি তিনি যুদ্ধবিরতি আলোচনা সফল করতে সাহায্য করবেন। এদিকে ইউরোপের প্রধান দেশগুলো বলছে তারা ফিলিস্তিনের গাজা পুনর্গঠনে আরব সমর্থিত পরিকল্পনাকে সমর্থন করে। আরব সমর্থিত সেই পরিকল্পনাটি বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে 53 বিলিয়ন মার্কিন ডলার। গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করেই পরিকল্পনাটি বাস্তবায়নের কথাই বলা হয়েছে। গাজার ভবিষ্যৎ নিয়ে আরব সমর্থিত পরিকল্পনাটি ট্রাম্পের ধারণার একটি বিকল্প। শনিবার ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা আরব সমর্থিত পরিকল্পনাটিকে বাস্তবসম্মত বলেই স্বাগত জানিয়েছেন। এ পরিকল্পনায় 5 বছরের মধ্যে গাজা পুনর্গঠনের কথা বলা হয়েছে। এক বিবৃতিতে ইউরোপের এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, আরব সমর্থিত প্রস্তাবটিতে গাজার বিপর্যয়কর জীবনযাত্রা দ্রুত ও টেকসই উন্নতির প্রতিশ্রুতি আছে। মিশরের দেওয়া সেই প্রতিশ্রুতিগুলোর মধ্যে গাজার অন্তর্বর্তী ব্যবস্থা, পুনর্গঠন ও শাসনের বিষয়ে উল্লেখ রয়েছে। উল্লেখ্য, জানুয়ারি থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায় শেষ হয়েছে। এরপর দ্বিতীয় পর্যায়ে হামাসের হাতে আটক 59 জন বন্দীর মুক্তি এবং যুদ্ধের অবসান নিয়ে চূড়ান্ত আলোচনা হওয়ার কথা ছিল। ইসরায়েল 19 জানুয়ারি থেকে গাজায় হামলা বন্ধ করে দিয়েছে এবং হামাস 33 জন ইসরায়েলি, 5 জন থাই নাগরিক সহ প্রায় 2000 ফিলিস্তিন বন্দীকে মুক্তি দিয়েছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ বিশ্বাস করে বাকি 59 বন্দী
বন্দীর মধ্যে অর্ধেকের কম এখনও জীবিত রয়েছেন। গাজায় ইসরায়েলি আক্রমণের ফলে 48,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর আগে 2023 সালের 7 অক্টোবর হামাসের যোদ্ধারা দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় 1,200 ইসরায়েলিকে হত্যা করে এবং 251 জনকে জিম্মি করে। বনিয়াসে আমার বন্ধুর বাগদত্তাকে গুলি করা হয়েছে। তারা কাউকে তাকে সহায়তা করতে দেয়নি, ফলে রক্তক্ষরণ হয়ে তিনি মারা যান। তাকে এখনও কবর দেওয়া যায়নি। সিরিয়ায় লাতাকিয়া শহরে তারতুসের কাছাকাছি এলাকায় চলমান হত্যাযজ্ঞের বর্ণনা এভাবেই দিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী। অস্ত্রধারীরা ঘরে ঘরে ঢুকে মানুষ হত্যা করছে জানিয়ে নাম প্রকাশ না করার শর্তে এই প্রত্যক্ষদর্শী বলেন, বুস্তান আল বাসা গ্রামে আমার চাচি থাকেন, তার সব প্রতিবেশীকে হত্যা করা হয়েছে। নিজেদের সিরিয়ায় বর্তমান শাসক গোষ্ঠী হায়াত আল সামের যোদ্ধা দাবি করা এসব অস্ত্রধারী ওই প্রত্যক্ষদর্শীর বাসায়ও তল্লাশি করেন। তাদের মহল্লা থেকে সকলে 20টি গাড়ি নিয়ে যান। এই নারী প্রত্যক্ষদর্শী বলেছেন, অস্ত্রধারীরা নিজেদের HTS এর যোদ্ধা দাবি করলেও তা সত্যি নয়। তারা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। যে ব্যক্তি পালাতে চেষ্টা করছেন বা যাকেই সন্দেহজনক মনে হচ্ছে তাকেই হত্যা করছে বলেই তিনি জানান। হমেইমিম বিমান ঘাঁটিতে পালিয়ে আশ্রয় নিতে সক্ষম হন, কিন্তু বিমান ঘাঁটিতে যাওয়ার পথে তল্লাশি চৌকিতে সশস্ত্র গোষ্ঠীর লোকজন অবস্থান করছিলেন। এই প্রত্যক্ষদর্শী বলেন, তল্লাশি চৌকিতে তাদের কাছে প্রথমে জানতে চাওয়া হয়েছিল তারা আলাউদ সম্প্রদায়ের কিনা। গত বৃহস্পতিবার সিরিয়ায় উত্তর পশ্চিমাঞ্চলের উপকূলীয় শহর লাতাকিয়া ও তারতুসে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত যোদ্ধারা সমন্বিতভাবে হামলা শুরু করে। বর্তমান সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর গুপ্ত হামলা চালানো হয়। সরকারের নিরাপত্তা বাহিনীগুলো দ্রুত পাল্টা হামলা করে। সঙ্গে নতুন সরকারের প্রতি অনুগত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সদস্যদেরও এই অভিযানে যুক্ত করা হয়। গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, সংঘাতপ্রবণ অঞ্চলের দিকে হাজার হাজার সরকারি বাহিনীর সদস্য পাঠানো হয়েছে। বাশারপন্থী দমনে তারা হেলিকপ্টার, গানশিপ, ড্রোন ও কামান ব্যবহার করেছেন। একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য মতে নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলা প্রতিশোধমূলক হত্যাকাণ্ডের রূপ নিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্য মতে শুক্রবার পর্যন্ত দিনে 2 সিরিয়া উপকূলীয় অঞ্চলে 1,000-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে। SOHR এর প্রতিবেদনে বলা হয়েছে, লাতাকিয়া ও তারতুসে 3 দিনে আলাউদ সম্প্রদায়ের অন্তত 745 জন সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। একই সঙ্গে বাশারপন্থী 148 যোদ্ধাকেও হত্যা করা হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে সিরিয়ায় নতুন সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন 125 জন। সংঘাতের সময় লাতাকিয়ার ছিলেন এমন একজন নারীও মিডল ইস্ট আইয়ের সঙ্গে কথা বলেছেন। বর্তমানে তিনি জার্মানিতে বসবাস করেন। তার পরিবার থেকে তারতুস শহরের বনিয়াসের নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, আমি তাদের প্রায় হারিয়েই ফেলেছিলাম, কিন্তু এখন তারা পরমায়ার দিকে চলে গেছেন। সেখানে তারা মাঠে মরদেহ পড়ে থাকতে দেখেছেন। তারা আমার খালার এক বন্ধুকে তার বাসায় হত্যা করেছে। ওই মেয়ের নাম জিনা। তারা আমাদের 2টি বাসা পুড়িয়ে দিয়েছে। আল্লাহর রহমতে উভয় বাসার মানুষজন লুকিয়ে প্রাণে বেঁচেছেন। অস্ত্রধারীরা বনিয়াতে ফারস কাবিহ গ্রামে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। কিছু সুনির্দিষ্ট ঘরের সাধারণ মানুষকে লক্ষ্য করে হত্যা করা হয়েছে। একটি বাড়িতে এক পরিবারের কয়েকজন প্রজন্মের সদস্যরা জড়ো হয়েছিলেন। গত শুক্রবার সেখানে অস্ত্রধারীরা হানা দেয়। অন্যান্য স্থানেও নাশকতামূলক ঘটনা অব্যাহত রয়েছে। তারা ও দামেস্ক শহরকে সংযুক্তকারী একটি বৈদ্যুতিক সংযোগ কেটে দেওয়া হয়েছে। এর ফলে দারা ও সেওয়াদার টেলিফোন যোগাযোগ ব্যবস্থা ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আঘাত করে পালিয়ে যাওয়া কৌশলের অংশ হিসেবে বাশারপন্থীরা এসব করেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগেও তারা সরকারি সম্পত্তিতে এই ধরনের হামলা চালিয়েছে। অনেকগুলো পানির পাম্প স্টেশন ও জ্বালানি ডিপোতেও হামলা চালানো হয়েছে। সানার প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক সরকারের অবশিষ্টদের হামলার পর বানিয়াস গ্যাস বিদ্যুৎ কেন্দ্রে সংঘর্ষ হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় অনেকগুলো ধর্মীয় গোষ্ঠী রয়েছে। দেশটির নাগরিক সমাজও বেশ বড় ও বৈচিত্র্যময়, কিন্তু নতুন অন্তর্বর্তী সরকারে এসব ধর্মীয় গোষ্ঠী এবং নাগরিক সমাজের সব পক্ষকে স্থান দেওয়া হয়নি। তাই তা যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক না হওয়ায় বর্তমান সরকার নিয়ে সমালোচনা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেশটিতে ট্রানজিশনাল সরকার ঘোষণা করা হবে। এই সরকার কতটা বহুত্ববাদী হয় সেটা সিরিয়ার বর্তমান শাসক গোষ্ঠীর জন্য একটি বড় চ্যালেঞ্জ।
গত শনিবার সৌদি আরবের জেদ্দায় ওআইসির পূর্ব ঘোষিত এক জরুরি বৈঠকে এই প্রস্তাব গ্রহণ করা হয়। ট্রাম্পের গাজা দখল পরিকল্পনা সামনে আসার পরেই গত মাসে এই জরুরি বৈঠকের ঘোষণা দেয় ওআইসি। বৈঠক সংস্থাটির পক্ষ থেকে আঞ্চলিক উদ্যোগকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, একই দিনে ইউরোপের 4টি দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি ও যুক্তরাষ্ট্র আরব লীগের এ পরিকল্পনাকে সমর্থন জানিয়েছে। 4টি দেশের যৌথ বিবৃতিতে বলা হয়, এই পরিকল্পনা গাজার পুনর্গঠনে একটি বাস্তবসম্মত সমাধান দিচ্ছে। এটি কার্যকর হলে গাজায় বসবাসরত ফিলিস্তিনের যে জীবন মানের উন্নতি হবে। ইসরায়েলের 15 মাসের সামরিক আগ্রাসনে সাজানো গোছানো গাজা এখন কার্যত ধ্বংসস্তূপ। গত মাসে ইসরায়েল ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের মধ্যে এক যুদ্ধবিরতির অংশ হিসেবে সেই ধ্বংসস্তূপের মধ্যেই ফিরছেন ফিলিস্তিনিরা। নিজেদের মাতৃভূমিকে নতুন করে গড়ার স্বপ্ন দেখছেন তারা, কিন্তু ফিলিস্তিনিদের সেই স্বপ্ন পূরণে বড় চ্যালেঞ্জের মুখে। অধিকৃত গাজার এবার পুরোপুরি দখলের পায়তারা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার কর্মকর্তারা বলছেন, গাজা দখল করে পুনর্নির্মাণ করবে যুক্তরাষ্ট্র, আর গাজাবাসীকে জর্ডান ও মিশরের মতো দেশগুলিকে পুনর্বাসন করা হবে। গাজা দখল ও বাসিন্দাদের বাস্তুচ্যুত করার মার্কিন ও ইসরায়েলি পরিকল্পনার বিপরীতে গাজার পুনর্গঠন নিয়ে গত মঙ্গলবার মিশরের কায়রোতে আরব লীগের জরুরি সম্মেলনে বিকল্প প্রস্তাব দেয় মিশর। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এর 3 দিন পর জেদ্দায় 57 সদস্যের ওআইসির বৈঠকে প্রস্তাবটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। এরপর সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়, ওআইসি গাজার দ্রুত পুনরুদ্ধার ও পুনর্গঠনের পরিকল্পনা গ্রহণ করেছে। মুসলিম বিশ্বের প্রতিনিধিত্বকারী এই সংস্থা আন্তর্জাতিক সম্প্রদায় এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক তহবিল সংস্থাগুলোকে দ্রুত এ পরিকল্পনার জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের আহ্বান জানাচ্ছে। এদিকে যুদ্ধবিরতি আলোচনা এগিয়ে নিতে কাতারের রাজধানী দোহায় একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। হামাসের শীর্ষ নেতা মাহমুদ মারদাউই জানিয়েছেন, তারা কোনো অস্থায়ী যুদ্ধবিরতিতে আগ্রহী নয়। হামাসের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, আগের চুক্তির শর্ত অনুযায়ী পরবর্তী ধাপে যেতে চায় সংগঠনটি। ওআইসির গাজা পুনর্গঠন প্রস্তাব সমর্থনকে স্বাগত জানিয়ে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন যুক্তরাষ্ট্র সহ বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন প্রত্যাশা করা হচ্ছে। মিশরীয় এই কূটনৈতিক আরও বলেন, পরবর্তী পদক্ষেপ হল ইউরোপীয় ইউনিয়ন, জাপান, রাশিয়া ও আন্তর্জাতিক অন্যান্য পক্ষগুলোর কাছ থেকে সমর্থন আদায়ের মাধ্যমে একে একটি আন্তর্জাতিক পরিকল্পনায় পরিণত করা। সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্র সহ অন্যান্য পক্ষগুলির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দীর্ঘ 15 মাস ধরে চলা আগ্রাসনে 24 ফিলিস্তিনি নারী সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার গাজার সরকারি মিডিয়া অফিসের প্রধান সালমা মারুফ এই তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক নারী দিবসে জারি করা এক বিবৃতিতে সালমা মারুফ বলেছেন, এই হত্যাকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। তিনি বলেন, মুক্ত বিশ্ব যারা নারীর অধিকার এবং সাংবাদিকদের প্রতিরক্ষার পক্ষে কথা বলে, তাদের সামনে এই হত্যাকাণ্ড ঘটেছে। তিনি আরও বলেন, নারী হিসেবে তাদের মর্যাদা তাদেরকে ইসরায়েলি বাহিনীর হাত থেকে রক্ষা করতে পারেনি। তাদের সাংবাদিকতার অনাক্রমতা তাদেরকে খুনি সত্তা থেকে রক্ষা করতে পারেনি। মারুফ আন্তর্জাতিক সম্প্রদায়কে যথেষ্ট পদক্ষেপ নিতে ব্যর্থ বলেও অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, অনেক প্রতিক্রিয়া নিন্দার বিবৃতিতে সীমাবদ্ধ ছিল, যা ভণ্ডামি ও অপর্যাপ্ত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় 2023 সালের অক্টোবর মাস থেকে হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। দীর্ঘ 15 মাস ধরে চলে এই গণহত্যায় নিহত হয়েছেন 48,000-এর বেশি ফিলিস্তিনি। তাদের মধ্যে বেশিরভাগই শিশু ও নারী।